আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং চলমান করোনা পরিস্থিতিতে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমরা এসেছি বিবিএ দ্বিতীয় বর্ষের একটি নতুন কোর্সের আলোচনা নিয়ে। ইতিমধ্যে এই কোর্সের আলোচনা এখনো শুরু হয়নি, আজকে থেকে প্রথম আলোচনা শুরু হবে, যেটি ছিল ম্যাক্রো ইকোনমিক্স। তোমাদের সকলকে অনলাইন ক্লাস প্রেজেন্টেশনে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি আবিদ হাসান। আজকে ম্যাক্রো ইকোনমিক্স ক্লাসের প্রথম অধ্যায়ের আলোচনা শুরু হবে এবং প্রথম অধ্যায়ের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। প্রথম অধ্যায়টা হচ্ছে সূচনা, অর্থাৎ প্রথমে আমরা ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে ধারণা এবং মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করছি। অর্থনীতির যে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই অর্থনীতিটা কি সেটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। সাধারণত বলা হচ্ছে যে অর্থনীতি একটি মানব কল্যাণের বিজ্ঞান, কিন্তু অর্থনীতির সঠিক সংজ্ঞা যে কি সে বিষয়ে অর্থনীতিবিদগণ একমত হতে পারেননি এখনো। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন, অনেকের সংজ্ঞা এখনো অনাবিষ্কৃত রয়েছে। সাধারণত ঐকোনমিয়া একটি শব্দ, গ্রিক শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো গারস্থ পরিচালনা। ঠিক ঐকোনমিয়া শব্দ থেকে ইকোনমিক্স শব্দটি আগত বলে অর্থনীতিবিদদের মত প্রকাশ করেন। সেদিনের রাষ্ট্র এবং আজকের রাষ্ট্রীয় ব্যবস্থা এক নয়, কারণ পূর্বের রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল সাধারণত রাজতন্ত্র, কিন্তু বর্তমানে বেশিরভাগ রাষ্ট্রেই গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি বিভিন্ন রকমের রাষ্ট্র পদ্ধতি পরিচালিত হয়। সেজন্য এসব সমস্ত কিছুর গণ্ডি পেরিয়ে আমাদেরকে অর্থনীতি সম্পর্কে যদি জানতে হয়, তাহলে অধ্যাপক মার্শাল, একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, তার সংজ্ঞাটি আমরা একটু দেখি। তিনি বলছেন, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে পর্যালোচনা করে। এটি বিশ্লেষণ করে ব্যক্তি ও সমাজের কার্যাবলীর সেই অংশ যা কল্যাণের বস্তুগত প্রয়োজনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বিষয়ের ব্যবহার ও অর্জন প্রক্রিয়া। আরেকজন আছেন এল রবিন্স মার্শাল। তিনি বলছেন, অর্থনীতিকে অপ্রাচুর্যতার বিজ্ঞান, কারণ অর্থনীতির মধ্যে সবসময় অভাবের বিষয়টি আলোচনা করা হয়ে থাকে। অভাব মানুষের জীবনের প্রাত্যহিক একটি বিষয়, সেজন্য এটাকে অপ্রাচুর্যতার বিজ্ঞানও বলা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থনীতি বলতে এমন একটা পাঠ বা এমন একটি বিষয়বস্তু যেটা মানুষের সামাজিক, ব্যক্তিগত বা সামগ্রিক রাষ্ট্রীয় বিষয়গুলোকে, অর্থনীতি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং সেই অর্থনীতির সুষম বন্টন নিয়ে তার একটি দিক নির্দেশনা প্রদান করে এবং পাশাপাশি আমাদের অর্থ সম্পর্কীয় বিষয়গুলো ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো আলোচনা করে। এই হলো অর্থনীতি। এবার আসি আমরা সামষ্টিক অর্থনীতি। আমরা সাধারণত জানি যে অর্থনীতির সাধারণত দুইটা ভাগ, একটা হচ্ছে ব্যষ্টিক আর একটি হলো সামষ্টিক। তো সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝি সেটা আমরা একটু এখানে আলোচনা করছি। সাধারণত সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন বেশ কিছু বিশিষ্টজন। সেগুলো যদি আমরা আলোচনা করি তাহলে দেখছি, প্রথমে আসছে অধ্যাপক কে ই বোল্ডিং। তিনি বলছেন, সামষ্টিক অর্থনীতি কোনো ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয়, কোনো নির্দিষ্ট দ্রব্যমূল্যের পরিবর্তে সাধারণ দাম স্তর, গড়, সুদ ও মজুরির ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন নিয়ে আলোচনা করে। অর্থাৎ সামষ্টিক অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক অবস্থা বা আলোচনাকে আমরা বুঝব যেখানে অর্থনীতির বিষয়গুলো কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের মধ্যে নির্দিষ্টভাবে মানে আটকে থাকে না,
সেটা সামগ্রিক একটা পরিস্থিতি নিয়ে আলোচনা করে। যেমন এখানে বলছে যে কোনো একজন ব্যক্তির আয় নিয়ে আলোচনা না করে সামগ্রিক আয়, একটি দেশের জাতীয় আয়, এইগুলো নিয়ে আলোচনা করবে। কোনো নির্দিষ্ট দ্রব্যমূল্য নিয়ে আলোচনা না করে সাধারণ আমাদের বাজারে যে ধরনের দাম স্তরগুলো নিয়ে ক্রেতা সাধারণের কার্যক্রম থাকে সেগুলো নিয়ে আলোচনা করবে। তারা গড়, সুদ ও মজুরির ব্যক্তিগত উৎপাদন নিয়ে আলোচনা না করে জাতীয় উৎপাদন, একটি দেশের ন্যাশনাল প্রোডাকশন নিয়ে আলোচনা করবে। এরকম যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা বলছি সামষ্টিক অর্থনীতি। এই বিষয়ে আরেকজন অধ্যাপক হেরাল্ড অ্যান্ড কুন্ট তারা বলছেন, যে সমস্ত চলক বৃহদায়তন পরিবেশে অর্থনীতির একটি নির্দিষ্ট বিষয়ের সামগ্রিক অবস্থা সম্পর্কে আলোকপাত করে তাকে সামষ্টিক চলক বলে। যেমন জাতীয় আয়, মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ, মোট সঞ্চয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা না করে সামষ্টিকভাবে আলোচনা করবে যারা, বা যেই অর্থনীতির যেই শাখা, সেই শাখাকে আমরা বলছি সামষ্টিক অর্থনীতি। এবং সামষ্টিক অর্থনীতি বিষয়টা এমন যে অর্থনীতির সেই শাখায় একটি নির্দিষ্ট এলাকার বা নির্দিষ্ট দেশের একটি নির্দিষ্ট সময়ের মোট জাতীয় আয়, মোট দাম স্তর, মোট সঞ্চয়, মোট ভোগ, মোট বিনিয়োগ এবং মোট সমস্ত কিছু নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান বা যে আলোচনার বিষয়, সেটাই আমরা বলছি সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ সামষ্টিক অর্থনীতি একটি বৃহৎ ধারণা, একটি ব্যাপক ধারণা, এর পরিধি অনেক ব্যাপক। এই বিষয়গুলো আমাদের সামনে এক এক করে আসছে। ওকে, এরপরে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে মাইক্রো ভার্সাস ম্যাক্রো ইকোনমিক্স, অর্থাৎ ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে অনেক রকমের পার্থক্য আছে। কিছু পার্থক্য সাধারণ, সেগুলো আমি এখানে আলোচনায় আনিনি। সেগুলো হচ্ছে সংজ্ঞা, তারপরে অর্থ। ব্যষ্টিক অর্থ হচ্ছে ক্ষুদ্র, সামষ্টিক মানে হচ্ছে ব্যাপক, বৃহৎ। উদ্ভব যদি বলি, মাইক্রো ইকোনমিক শব্দটি গ্রিক মাইক্রোস হতে উৎপত্ত এবং ম্যাক্রোটি গ্রিক ম্যাক্রোস শব্দ থেকে উদ্ভব। এরপর থেকে আমরা আলোচনা করেছি আলোচনা। 1 নম্বরে ছিল পার্থক্যের বিষয়ে আলোচনা। বলা হচ্ছে মাইক্রো অর্থনীতিতে বা ব্যষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্র দিক, ব্যক্তিক বা প্রাতিষ্ঠানিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। আর সামষ্টিক অর্থনীতিতে একটি দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। 2 নম্বরে আছে বিশ্লেষণ। ব্যষ্টিক অর্থনীতিতে একক ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়, মত প্রকাশ করা হয়। আর সামষ্টিক অর্থনীতিতে এককের পরিবর্তে পৃথকভাবে আলোচনা না করে সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয়। তারপরে বলছি আমরা যোগসূত্র। ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির ঘটনাসমূহের মধ্যে কোনো যোগসূত্র থাকে না। অর্থাৎ এখানে একটি নির্দিষ্ট ব্যক্তির আয়, ব্যয়, ভোগ, দাম এগুলো নিয়ে আলোচনা করা হয়। তার সাথে আরেকজন ব্যক্তির কি মিল আছে, কি সম্পর্ক আছে, কি প্রভাব বিস্তার করে, সেগুলো নিয়ে আলোচনা করা হয় না ব্যষ্টিক অর্থনীতিতে। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে যেহেতু সামগ্রিকভাবে আলোচনা করা হচ্ছে, সেক্ষেত্রে সমাজের প্রতিটি স্তরের প্রতিটা মানুষের আয়, প্রতিটা মানুষের উৎপাদন, প্রতিটা ক্ষেত্রের যেই ভোগ, সঞ্চয়, দাম এবং একটি আরেকটির উপরে কিভাবে প্রভাব বিস্তার করে, একটি আরেকটির সাথে কিভাবে মিলিত হয়ে আছে বা পরস্পর বিরোধী আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সামষ্টিক অর্থনীতিতে। চিত্র। চিত্র বলতে এখানে ব্যষ্টিক অর্থনীতিতে একটি দেশের বা একটি অঞ্চলের ক্ষুদ্র একটি অংশের চিত্র তুলে ধরা হয়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক একটি দেশের বা একটি অঞ্চলের বা একটি আয়তনের সামগ্রিক চিত্র, অর্থনীতির চলকের সামগ্রিক চিত্র এখানে আলোচনা করা হয়ে থাকে। গুরুত্ব। অর্থনীতির যে কোনো একক খাত বা বিষয়কে উত্তম রূপে বিশ্লেষণের জন্য ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। মানে যে কোনো একটি বিষয় যদি ক্ষুদ্র পরিসরে আলোচনা করা প্রয়োজন হয়, তখন আমাদের ব্যষ্টিক অর্থনীতির প্রয়োজন আমরা দেখি।
কিন্তু যখন সেই জিনিসটাকে ব্যাপকভাবে, বৃহৎভাবে, বিস্তারিতভাবে বিশ্লেষণ, পরিবর্ধনের বিষয় আমাদের সামনে আসে, তখন আমরা সামষ্টিক অর্থনীতির দ্বারস্থ হই। তারপরে ভারসাম্য। বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি একক বাজার বা খাতের ভারসাম্য তথা আংশিক ভারসাম্য বিশ্লেষণের সাথে সংশ্লিষ্ট, আর সামষ্টিক অর্থনীতি আন্তঃবাজার বা বিভিন্ন খাতের পারস্পরিক ভারসাম্য তথা প্রায় সামগ্রিক ভারসাম্যের সাথে সম্পৃক্ত। তারপরে ভুল সিদ্ধান্ত। ব্যষ্টিক অর্থনীতি অনেক সময় ভুল সিদ্ধান্ত দেয়। ভুল সিদ্ধান্তটা কেমন? দেখা যাচ্ছে ব্যষ্টিক অর্থনীতি খুব ক্ষুদ্র পরিসরে একটা ইনফরমেশন আমাদেরকে দিল, কোনো তথ্য দিল, ওইটুক তথ্য পেয়েই হয়তো আমরা মনে করলাম যে হ্যাঁ, তাহলে পরিস্থিতি হয়তো এমন। দেখা যাচ্ছে কোনো একজন গরিব মানুষ যার কোনো সম্পদ নেই বা আয়ের উৎসটা সঠিক নেই, সে এসে আমাদেরকে বলল যে আমরা খুব খারাপ আছি, আমরা খুব বিপদের মধ্যে আছি। এখন এইটুক জেনে যদি আমরা বলি যে হ্যাঁ, এই দেশটা গরিব, এই দেশটা খুব বিপদের মধ্যে আছে, এই দেশের অবস্থা খারাপ, তাহলে আমরা ভুল সিদ্ধান্তে উপনীত হব। তাই সামষ্টিক অর্থনীতি একটি সামগ্রিক রূপ দেয়, যে সেখানে ধনী, গরিব, মধ্যবিত্ত সমস্ত শ্রেণী পেশার মানুষের সমস্ত বিষয়গুলো, অর্থনীতির বিষয়গুলোকে একত্রিত করে একটি সিদ্ধান্ত গ্রহণ করে। সেক্ষেত্রে আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা কমে যায়। তারপরে পূর্ণ নিয়োগ। পূর্ণ নিয়োগ বলতে বোঝানো হয় এমনটি যে প্রতিটা মানুষ, একটি পরিমণ্ডলে বসবাসকৃত প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে উৎপাদনের সাথে জড়িত থাকবে, এটাকে আমরা বলছি পূর্ণ নিয়োগ। কিন্তু আসলে এটি একটি ভ্রান্ত ধারণা এবং ব্যষ্টিক অর্থনীতিতে এটা নিয়ে আলোচনা করা হয়। সাধারণত দেখা যায় যে কোনো দেশের বা কোনো রাষ্ট্রের, কোনো অঞ্চলের প্রতিটা মানুষই আসলে উৎপাদনের সাথে জড়িত হতে পারে না, কোনো না কোনো কারণে তারা উৎপাদন বিমুখ থেকেই যায়। তো সেই জন্য পূর্ণ নিয়োগের ধারণাটা ব্যষ্টিক অর্থনীতিতে আছে, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে ওইভাবে আমাদের নেয় না। সেজন্য এখানে পূর্ণ নিয়োগের অবস্থা বিদ্যমান ধরে নেওয়া হয় না। আর এছাড়াও আরও বেশ কিছু পার্থক্য আমাদের এই দুইটা এর মধ্যে আছে। যেমন দেখা যাচ্ছে যে সমর্থক, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি দুটো আলোচনা, এর কিছু সমর্থক আছে। বিভিন্ন অর্থনীতিবিদরা এক একটা বিষয় নিয়ে সমর্থন করেছেন। যেমন ক্লাসিক্যাল এবং নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতির সমর্থক, কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ সামষ্টিক অর্থনীতির সমর্থক। অর্থাৎ সমর্থনের দিক থেকে বিভিন্ন রকমের অর্থনীতিবিদরা বিভিন্ন রকমের সমর্থন এর জায়গাটা সঠিক রেখেছে। এরপরে আসছি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা। প্রথমত হলো উৎপাদন। কোনো অঞ্চলে কোনো সময়ে উৎপাদনের যে উপকরণগুলো আছে, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এইগুলোকে একত্রিত করে কোনো বস্তুগত বা অবস্তুগত পণ্য বা দ্রব্যের যে রূপগত উপযোগ সৃষ্টি করি আমরা, সেটাকে বলছি আমরা উৎপাদন। অর্থাৎ উৎপাদন বলতে কোনো বস্তুর রূপগত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়, অর্থাৎ সেই বস্তুটাকে তৈরি করা বোঝায়, সৃষ্টি করা বোঝায়। এবং উৎপাদনের উপকরণ আছে চারটি, আমরা জানি, প্রথমেই বলেছি ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। 2 নম্বরে আসছি আমরা আয়। আয় বলতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ব্যক্তির বা প্রতিষ্ঠানের অথবা রাষ্ট্রের মোট যে দ্রব্য বিক্রয় থেকে বা সেবা প্রদানের মাধ্যমে যে পরিমাণ অর্থ আদায় করা হয়, সেটাকে আমরা বলছি আয়। আয় বলতে আমাদের সেবা প্রদান অথবা দ্রব্যের বিনিময়ে যে পরিমাণ টাকাটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা আয় বলছি। 3 নম্বরে আসছে বেকারত্ব। বেকারত্ব একটি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, কারণ সবসময় প্রত্যেকটা মানুষকে একটি রাষ্ট্র কখনোই স্বাবলম্বী করতে পারে না। হয়তো একটা নির্দিষ্ট অংশকে স্বাবলম্বী করা হচ্ছে, পাশাপাশি আরেকটা অংশ বেকার হয়ে পড়ছে। হয়তো আধুনিকতার ছোঁয়ায় মানুষের একদিক থেকে সুবিধা করে দেওয়া হচ্ছে,
সেই সুবিধার কারণে হয়তো অন্য কোনো সম্প্রদায় তারা কর্মবিমুখ হয়ে পড়ছে। এরকম করে সবসময় একটি বেকারত্বের মানে পরিধি আমাদের সমাজে সবসময় ব্যাপকতা লাভ করে এবং বেকারত্বকে আমাদের অর্থনীতির একটি বিশেষ অবস্থান ভেবে আমাদেরকে অর্থনীতির সিদ্ধান্তগুলো নিতে হয়। কারণ যে কোনো সমাজে বেকাররাও মানুষের মানে সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে মাথায় রেখেও তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের সামষ্টিক অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এবার 4 নম্বরে আসছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে আমাদের দ্রব্যের মানে টাকার দাম কমে যাচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিকে আমরা বলছি মুদ্রাস্ফীতি। যেমন একটা সময় 1 টাকায় 4 মণ চাল পাওয়া যেত, তার মানে তখন 1 টাকার সমপরিমাণ ছিল 4 মণ চাল। কিন্তু এখন 1 টাকায় কি পাওয়া যায়? একটা চকলেট হয়তো পাওয়া যায়। 4 মণ চালের দাম এখন অনেক টাকা। অত দূর যাওয়ার দরকার নেই, হয়তো খুব শীঘ্রই খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে একটা সময় পেঁয়াজের দাম ছিল 20 টাকা, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। তার মানে 20 টাকার পরিবর্তে তখন 1 কেজি পেঁয়াজ পাওয়া যেত, আর এখন 20 টাকার পরিবর্তে 100 গ্রাম পেঁয়াজ পাওয়া যাচ্ছে। অর্থাৎ টাকার মূল্য কমে যাচ্ছে আর দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে। এরকম একটা পরিস্থিতিকে আমরা বলছি মুদ্রাস্ফীতি। আর মুদ্রাস্ফীতি আসলে যে কোনো অর্থনীতির একটি খারাপ অবস্থা। কারণ মুদ্রাস্ফীতির কারণে যখন আমাদের অর্থের মূল্য কমে যাচ্ছে তখন আমাদের অর্থনীতির উপর একটি চাপ পড়ছে। মুদ্রাস্ফীতির কারণে অর্থের মূল্য কমে গেলে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের মুদ্রার মান কমে যাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে এবং জনসাধারণের যে আয়ের ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আজকে আমরা এই কোর্সের প্রথম অধ্যায়ের প্রাথমিক আলোচনা আমরা শুরু করলাম। পরবর্তীতে আরও আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।